আসসালামু আলাইকুম। এসালম কি আসামি না ভিকটিম, এটা নিয়ে আমার মাঝে মধ্যে মানে চিন্তা করি যে লাস্ট 15 বছরের স্বৈর শাসনের সময় ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এসালম, ইসলামী ব্যাংক, আরও অনেকগুলো ইসলামী ব্যাংক, তারপর লোন কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি সব কিছুর সাথে মানে যারা যারা জড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এসালম। সবচেয়ে বেশি কথা হয়েছে আসলে এসালমকে নিয়ে। কিন্তু আমি পার্সোনালি একজন ছোটোখাটো উদ্যোক্তা হিসেবে আমার কাছে মনে হয় যে কখনো কখনো মনে হয় এসালম হয়তো ভিকটিম, সে হয়তো মাস্টার মাইন্ড না। এটার দুইটা রিজনে। একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের যে মানে মেথোডোলজি বা আইডিওলজি, সেইটার যে আইডিয়া আমার কাছে আছে সেইটার উপর, সেটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এসালমের সাথে ইসলামী ব্যাংকের যে রিলেশনশিপ তৈরি হওয়ার গল্প এবং ধারাবাহিক তাদের পার্টনারশিপ, এইটার ছোটোখাটো যতটুকুই মানে স্টোরি আমার জানা আছে, এই দুইটার উপর বেস করে আমার কাছে কখনো কখনো মনে হয় যে এসালম ভিকটিম। বাংলাদেশে অনেক ব্যবসায়ী, তার মধ্যে এসালম একজন অন্যতম। মানে খাতুনগঞ্জ এই নামটা আসলেই এসালমের কথা আসে। এসালম মানেই খাতুনগঞ্জ, এবং খাতুনগঞ্জ, এসালম, এটা হচ্ছে যারা ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন তাদের অনেকেই এই ইউজ কেসগুলো নিয়ে পড়াশোনা করেছেন এবং তারা এটা নিয়ে খুবই এক্সাইটেড। এটা আমি দেখেছি। আমার যারা বন্ধুরা ছিল পড়তো বা কাজিনরা ছিল, তারা সবসময় এই গল্পগুলো বলতো। ব্যবসায়ী হওয়া বা উদ্যোক্তা হওয়া সহজ না। এটা ভাবার কোনো কারণ নেই যে সালম বিশাল জমিদারি বেচে সে ব্যবসায়ী হয়েছে, বাট এরকম না। ব্যবসায়ী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, এবং কোয়ালিটিগুলার পুরো বিশেষণ আমি না দিয়ে যদি ছোট্ট করে বলি, আপনি যদি একজন অব্যবসায়ীর কাছে টাকা দেন, সে টাকাটা খেয়ে ফেলবে, বন্ধুকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে, এই করবে সেই করবে অমুক করবে, কিছুই হবে না। যতই টাকা দেন, আপনি অনেক টাকা দেন, কোটি কোটি টাকা দেন, সে সেটা দেখবেন যে হাওয়া করে দিয়েছে। সেটা ইচ্ছা করে করবে তা না, কারণ সে এন্টারপ্রেনর না। এন্টারপ্রেনরের কাজ এমন না যে সে টাকা তো আর টাকা বাড়ায় না, টাকাকে মোবিলাইজ করতে হয়, রিক্রুট করতে হয়, জিনিসপত্র কিনতে হয়, মার্কেট বুঝতে হয়, বা মার্কেটের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হয়। লস হয়, আবার লাভও হয়। কিন্তু অব্যবসায়ীর কাছে এইসব মানে এন্টারপ্রেনারশিপ কাজ করে না। তাদের কাছে বন্ধুত্ব ইম্পর্টেন্ট, তাদের কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, তাদের পার্সোনাল যে এই ইস্যুগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আর অন্যদিকে এন্টারপ্রেনার সবসময় সে মানে ওই টাকাকে মোবিলাইজ করার ব্যাপারে তার বিভিন্ন ধরনের আইডিওলজি কাজ করে। এই জন্য আপনি হুটহাট ব্যবসায়ী হয়ে যেতে পারবেন না, আপনি হুটহাট উদ্যোক্তা হতে পারবেন না। এবং এসালম তো আসলে শুধুমাত্র নিজের টাকাই নিয়ে আসছে তা না, তার টাকা, তার যে ইনিশিয়াল ইয়ং এজের যে তার ভেঞ্চারের যে সফলতা, তার সাথে তার যে অ্যাসোসিয়েট যারা ছিল, সেই অ্যাসোসিয়েট, ব্যাংক, প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, সব কিছু মিলায় এসালম এত বড়। তো এই যে একজন মানুষ ইয়ং এজ থেকে একটা ছোট্ট জায়গা থেকে ধারাবাহিকভাবে একটা ব্যবসাকে এত দূর পর্যন্ত আনার পর, সে তার ব্যবসাকে খেয়ে দিয়ে সে সব টাকা পয়সা বিদেশে পাঠিয়ে দিবে, এটা ইম্পসিবল ব্যাপার। আমার এক কলিগ আমাকে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাকে সাজেশন দিয়েছিল, বলেছিল যে তার এক আত্মীয় সে একটা ব্যবসা খুলতে চায়, আমি সেখানে ইনভেস্ট করতে চাই কি না, কারণ হচ্ছে সে ইনভেস্ট করবে। আমি তখন তাকে বলেছিলাম যে সেখানে ইনভেস্ট করো না, বা আমি নিজেও করি নাই। কেন? কারণ হচ্ছে ভদ্রলোক যদি ব্যবসায়ের ব্যাপারে খুব, আমি দেখছিলাম যে তিনি একটা বিল্ডিং বানাচ্ছেন, 5 তলা বিল্ডিং বানাচ্ছেন। তো একটা তার ব্যবসার অবস্থা ধারাবাহিকভাবে নিচে যাচ্ছে, আর উনি একটা বিল্ডিং বানাচ্ছেন থাকার জন্য, বা অ্যাপার্টমেন্ট বানানোর জন্য, বেচার জন্য, বা কিছু একটা নিজের কমফোর্টের জন্য। ইউজুয়ালি
একজন ব্যবসায়ী তার বিগেস্ট অ্যামাউন্টের যে টাকা, সেই টাকা সবসময় তার ব্যবসাতেই রাখে। কখনো সে তার কমফোর্ট বা তার ব্যবসা বাসা ইত্যাদি এইসব জায়গাতে রাখে না, এইসব জায়গাতে আনে না। তো একটা মানুষের নেচার দেখেই বোঝা যাচ্ছে যে সে তার ব্যবসার টাকা নিয়ে এসে সে বাড়িঘর বানাচ্ছে, তার মানে হচ্ছে সে সেটেলমেন্টের দিকে যাচ্ছে। ব্যবসায়ীর সেটেলমেন্ট হয় না। উদ্যোক্তা কন্টিনিউয়াসলি ইনভেস্ট 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 ইনভেস্ট। চাকরিজীবী 8 ঘন্টা কাজ করেন, ব্যবসায়ী 8 ঘন্টা কাজ করলে ব্যবসা চলে না। তো এই যে ইয়ং এজ থেকে একটা মানুষ এত বড় হলো, তারপর সে তার ব্যবসার উপর হতাশ হয়ে সে এখান থেকে টাকা পয়সা নিয়ে সে বিদেশে বাড়ি কিনবে, গাড়ি কিনবে। বিষয়টা কিভাবে হলো? কিছু ইনফরমেশন তো আমাদের কাছে আছে যে একটা বিষয় হলো যে ওই যে আরেকটা পার্টের কথা বলা হয় নাই, যে এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের আইডিওলজির কথা বললাম। কিন্তু যদি আমরা এটা দেখি যে ইসলামী ব্যাংকের সাথে এসালামের রিলেশনশিপ কীভাবে তৈরি হলো, কথিত আছে না আমি জানি না শিওর, যে ইসলামী ব্যাংকের ডিরেক্টর লেভেলের লোকজন এসালামের কাছে গিয়ে মানে ধর্ণা দিত যে আপনাদের তো অনেক ট্রানজ্যাকশন, অনেক আপনারা ইম্পোর্ট করেন, এই করেন, সেই করেন, আমাদের ব্যাংকের থ্রুতে করেন না কিছু। তো অনেক চেষ্টা চরিত্রের পর এসালম ছোটোখাটো করে কিছু ইনভেস্টমেন্ট শুরু করে, ছোটোখাটো করে কিছু লেনদেন শুরু করে ইসলামী ব্যাংকের সাথে, এবং ধারাবাহিকভাবে অ্যাজ এ হোল তার ব্যবসা মানে পুরোপুরি ইসলামী ব্যাংকের সাথেই মানে কানেক্টেড হয়ে যায়। তো ইসলামী ব্যাংকের যারা ডিরেক্টর ছিল, ধারাবাহিকভাবে তাদের ধারণা ছিল যে এসালামের, যেহেতু ইসলামী ব্যাংকের ডিরেক্টররা সৎলোক ছিল, সো ধরা যায় যে সৎলোকের কাছে যায়, আশা করা যায় যে এসালামকে তারা সৎলোক হিসেবেই পেয়েছিল। এবং তাদের রিলেশনশিপে এই 15 বছরের স্বৈরশাসনের সময় ছাড়া এর আগে পর্যন্ত কোনো ধরনের নোংরা কথাবার্তা শোনা যায়নি। তারপর আসলো স্বৈরশাসন, আওয়ামী লীগ, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলায়ে তারা এসালামকে দিয়ে ইসলামী ব্যাংক এবং আরও অন্যান্য অনেকগুলো ইসলামী ব্যাংকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করলো। এখন কেন এসালামকে দিয়ে খেয়ে দেওয়ার ব্যবস্থা করলো, বা আরও কিছু লোকজন বিভিন্ন ব্যাংক খাওয়া শুরু করে দিল, এই এবং ডিজিএফআই কেন এসালামকেই মানে মাথায় বন্দুক রেখে তাকে দিয়ে এটা করলো, এটার এটার অন্য বিশেষ কোনো কারণ থাকতে পারে। ভদ্রলোক সাধারণত কোনো নিজের উইকনেস না থাকলে ভদ্রলোককে নাড়ানো যায় না। সো এসালামের ডেফিনেটলি কোনো একটা উইকনেস আছে যেটা তাকে মানে তাকে বাধ্য করেছে এই বিষয়ে। কিন্তু আজকে আমরা এসালামকে চিনি, সব কিছু চিনি, কিন্তু এই এসালামের ব্যাংক খাওয়ার যে প্রসিডিউর এবং ধারাবাহিকভাবে লোন কেলেঙ্কারি ইত্যাদি, এই প্রসিডিউরগুলোর মাঝখানে সরকারি, বেসরকারি, রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি প্রচুর মানুষজন সেখান থেকে তারা টাকা বাগায় নিছে, এবং তারা কিন্তু হারায় গেছে। আপনি তাদেরকে চিনেন না, তারা আপনার আশপাশেই আছে, তারা সহি সালামতে আছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তারা মনে করেন যে হঠাৎ করে একদম রেভলিউশনারি হয়ে গিয়েছে এবং এখন তারা কড়া বিএনপি। তারা সামনেও আরও অনেক মানুষের থ্রুতে তারা অনেক টাকা পয়সা কামাবে, তাদের কথা আমরা জানি না। কিন্তু এসালামকে আমরা জানি, কারণ হচ্ছে সে উদ্যোক্তা মানুষ, তার অনেক মানুষের সাথে লেনদেন, এবং সে যখন দেখেছে যে তার বিজনেস কেরিয়ার বন্দুকের নলের সামনে শেষ, তার জন্য হয়তো উপায় ছিল একটাই, যে যত পরিমাণ টাকা এদিক ওদিক নিয়ে এসে জমা করে রাখা যায়, হয়তো আবার যদি ব্যাক করা যায়। আমি শিওর যে সালামের পক্ষে বাংলাদেশে এখন ব্যাক করারও সুযোগ নেই। সো উদ্যোক্তা খুবই টাইম এবং হচ্ছে স্থান, কাল, পাত্র দ্বারা নিয়ন্ত্রিত। ইন দ্যাট সেন্স এসালামের বিজনেস কেরিয়ার ইজ গন। একটা মানুষ ছোটোবেলা থেকে এই পর্যন্ত এত বড় এন্টারপ্রেনার হলো, তারপর তার কেরিয়ার কিন্তু শেষ। এবার তার টাকা ফ্রিজ করেন আর যাই করেন, সে হাতি তো মরে গেলেও হাতি, সে হাতির মতো কোথাও বেঁচে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশেরও এত বড় উদ্যোক্তা হারাই গেল। মীর কাসেম আলী একজন বড় উদ্যোক্তা ছিলেন,
ঠিক আছে, জামাত ইসলামের বা উদ্যোক্তা আপনি এত সহজে পাবেন না। আমি যে ছোটোখাটো উদ্যোক্তা, আমি ছোটোখাটো প্রজেক্ট বানাই, কিন্তু টাকা পয়সা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি আমি জানি না যে এটা কীভাবে ডিল করতে হয়, এই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই। কিন্তু যারা বড় অ্যামাউন্টের টাকা মানে রেসপন্সিবিলিটি নিতে পারে, যেমন নগদের যে সিইও ছিল ভদ্রলোক, কিন্তু ভালোই, আপনি তাকে তো আর বাংলাদেশে আর পাবেন না, তার কোম্পানিও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেটা যেই সিচুয়েশনেই হোক, এই বেটা মানে নগদ নিয়ে যেই লেভেলের একটা স্কেল আপ দিয়েছে, সেই লেভেলের স্কেল আপ দেওয়ার ক্যাপাবিলিটি বাংলাদেশে আরেকটা লোকের পাবেন না আপনি, ঠিক আছে? এই সালামের মতো আরেকটা ব্যবসায়ী আপনি তৈরি করতে পারবেন না। সো ইন দ্যাট সেন্স এটা একটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক মানে পরিণতি একজন এই ধরনের এন্টারপ্রেনারের জন্য। ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয় যে সালাম একজন ভিকটিম, এবং এটা খুবই দুঃখজনক পরিণতি, খুবই দুঃখজনক পরিণতি। এইটার যদি কোনো রকমের রিকনসিলিয়েশন, কাম ব্যাক করার কোনো সুযোগ থাকে বা থাকতো, আমার মনে হয় আর নাই। সব জিনিসের একটা সময় থাকে কাম ব্যাক করার, এর সময় নাই। ইন দ্যাট সেন্স এটা একটা এটা আমি আমি এইটা বিশ্বাস আমার হয়তো থেকেই যাবে অনেক দিন পর্যন্ত যে এসালম হয়তো একটা ভিকটিম। খুবই কন্ট্রোভার্সিয়াল আইডিয়া, বাট জাস্ট মনে হলো দেখে, মানে এরকম মনে হচ্ছে আর কি। এটাই সত্যি তা না আমার কাছে কোনো। ভালো থাকবেন, সালামু আলাইকুম।